শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনী ইশতেহার মাথায় রেখেই তরুণদের কর্মসংস্থান করা হবে জানান তিনি। ভোরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হওয়া সাইকেল র্যালিতে তিনি এসব কথা বলেন। ভারত বিরোধিতার নামে বিএনপি আবারও ভুল পথে হাঁটছে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, দেশের বাইরে কোনো প্রভু নয়, বরং বন্ধু নিয়ে চলে আওয়ামী লীগ। র্যালিতে অংশ নেওয়া সাইক্লিস্টদের অন্যতম দাবি সাইকেলের জন্য পৃথক লেন নির্মাণ। দ্রুতই রাজধানীর দিয়াবাড়িতে আবারও র্যালির আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব। সেই ৮০-র দশকের শুরুতেই ৮০-৮১ সালেই থেকেই আর চালাই, মোটরসাইকেল চালিয়েছে, বাইসাইকেল চালানো। বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আমাদের রাজনৈতিক কর্মীদের বাইরে ব্যাপক সংখ্যক ছাত্র, যুবক, তরুণরা অংশগ্রহণ করেছে। পরিবার, বাচ্চারা সবাই সবাইকে নিয়ে আসছে এবং আমার কাছে সবাই বলছে এটা অত্যন্ত সুন্দর আয়োজন। এই আয়োজন কি আবার হবে নাকি? প্রথম পর্যায়ে ভারতকে রেলপথের ট্রানজিট সুবিধা দেওয়া হবে দর্শনা, চিলাহাটি, হলদিবাড়ি, হাসিমারা রুটে, যার সুবিধা পাবে বাংলাদেশও। নেপাল, ভুটানে পণ্য পরিবহনে ভারতের রেলপথ ব্যবহার করতে পারবে বাংলাদেশ। এর মাধ্যমে ট্রান্স এশিয়ান রুটে যুক্ত হওয়া গেলে সার্বিকভাবে লাভবান হবে সার্কের সব দেশ। রেল সচিব জানান, উভয় দেশই দেবে নির্ধারিত ফি, পাবে আর্থিক সুবিধাও। এজন্য কমিটি গঠন করে দ্রুত ফি ও পরিচালনা নীতিমালা তৈরি করা হবে। রেলের ডিজি জানান, তাতে আর্থিকভাবে লাভবান হবে ভারত, বাংলাদেশ উভয় দেশই। এটা কোনো লাভ লসের বিষয় না, এটা হলো পারস্পরিক সম্পর্ক এবং আমি এখান থেকে কি সুবিধা নিতে পারবো সেটা আমার দেখতে হবে, যে কোন ধরনের পণ্য যাবে, কোনটার আমাদের রেভিনিউটা কি হবে, তারপর আমাদের টাইমিংয়ের একটা বিষয় আছে। এগুলো কিন্তু এখনও শুরু হয়নি, তো এমনই হয়েছে পারস্পরিক আমরা দুই দেশ আমরা বসে সেগুলো আমরা আবার ঠিক করব। ভারতও পাঠাবে, আমরাও পাঠাবো, পারস্পরিক, এটা এমন না। আর ভারত পাঠালে আমাদেরকে ভাড়া দেবে, আমরা পাঠালে ভারতের অধীনরাষ্ট্রে যে আইন অনুযায়ী মতো পেমেন্ট করবো। এটা আমাদের লাভ, তো আমাদের তো কোনো লস, আমি কোনো দিকে কোনো লস দেখি না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে তার বক্তব্যে। আমি আবারও সাইফুল ভাইকে, তিনি কয়েকবার আমাকে ফোন করেছেন, যার ফলে আমি না এসে পারিনি। যদি আপনার অনেক আমার শারীরিক অবস্থা এবং ব্যস্ততা আছে, তারপরেও আমি মনে করি সেটা আমার দায়িত্ব, সে দায়িত্ব বোধ থেকে আমি আজকে এসেছি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অতি অল্প সময়ের মধ্যে, যেটা দাদা বলছিলেন আর কি, যে খুব দ্রুততার সঙ্গে তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং তারা আরও শক্তিশালী হবেন, জনগণকে ঐক্যবদ্ধ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা আরও কাজ করতে পারবেন। এই বিশ্বাস নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আমি আবারও আপনাদের শুভেচ্ছা কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের জন্য রেল চুক্তি করে সরকার স্বাধীনতার সাথে বেইমানি করেছে, এমন মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, এই অবৈধ সরকারকে সবার আগে ভারত সরকারই বৈধতা দিয়েছে, তাই তারই পুরস্কার হিসেবে ভারতের কাছে দেশ বিকিয়ে দিচ্ছে সরকার। এ সময় তিনি আরও বলেন, একের পর এক দুর্নীতির খবরে সরকারের এমপি, মন্ত্রীরা বিকারগ্রস্ত হয়ে গেছে, তারাই সরকারকে ক্ষমতায় রাখতে সহায়তা করছে। বাংলাদেশের ভিতর দিয়ে রেলপথ বসানোর চুক্তি করে শেখ হাসিনা স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের নির্যাতনের সাথে বেইমানি করছেন। গোটা জাতি এখন ভীতি ও শঙ্কার মধ্যে, শ্বাস বায়ু প্রাণ ভরে কেউ গ্রহণ করতে পারছে না। তবে জনগণ চূড়ান্ত বাধা টপকিয়ে বাংলাদেশকে কারো আশ্রিত রাজ্য বানাতে দেবে না। বাংলাদেশের গণতন্ত্র অকার্যকরের চেষ্টা করছে ভারত। দেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচল জনগণ মানবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
জাতীয় প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধে সহযোগিতা করলেও এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সম্মান নেই ভারতের। দেশটির সাথে অসম চুক্তি বাতিল এবং রেলমন্ত্রী সহ সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি। অভিযোগ, খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্রকে হত্যা করছে সরকার। দেশ স্বাধীন করে দেব, কিন্তু বাংলাদেশের মাটি আমি ব্যবহার করব। এই অঙ্গীকার নিয়ে যদি 1971 সালে আমাদেরকে আশ্রয় দিয়ে থাকেন, তাহলে আজকে আবার প্রমাণিত হলো বাংলাদেশের নিরীহ জনগণের প্রতি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের কোনো সম্মান নেই, অসম্মান করে যাচ্ছেন একের পর এক। 8 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিলুপ্ত করা হলো চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি। নেপথ্যের সমীকরণ মেলাচ্ছেন নেতাকর্মীরা। সম্ভাব্য নতুন কমিটি নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। পদ পেতে চলছে নেতাদের দৌড়ঝাঁপ। তবে নতুন নেতৃত্ব আসছে নাকি পুরনোরাই থাকছেন জানেন না কেউ। গত 7 জানুয়ারি নির্বাচনের পর থেকে চট্টগ্রাম বিএনপি কার্যক্রম স্থবির। মামলায় জর্জরিত নেতাকর্মীদের অনেকে। 2016 সালে ডক্টর শাহাদাতকে চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি এবং আবুল হাশেম বক্করকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটি ভেঙে তাদের নেতৃত্বেই 2020 সালে গঠিত হয় নতুন কমিটি। সাধারণ মানুষ কাকে চাচ্ছে সেটা কিন্তু হাইকমান্ডের থেকে সেটা বুঝতে হবে। আগামী যে নেতৃত্বটা আসবে সেটা রাজপথে এই স্বৈরাচার পতনে, এই গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। ওই এলাকার যারা ত্যাগী নেতাকর্মী আছে, যারা জেল জুলুম খেটেছে, যারা অসচ্ছল, যারা খুব অসহায় অবস্থা আছে, তাদের পাশে যাতে তারা থাকতে পারে। নেতাকর্মীদেরকে যদি আমরা যদি এখানে কেন্দ্র আনতে পারে, তাহলে আমি মনে করি দল শক্তিশালী হবে। নেতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ওনারা যেটা ভালো মনে করবেন সেটাই আমরা মনে করব যে ভালো। ছাগলকাণ্ডে এবার বেরিয়ে এলো প্রভাবশালীদের দখলে থাকা আস্ত একটি খাল, যার বড় অংশ সাদেক অ্যাগ্রোর দখলে ছিল। শুক্রবার সকাল থেকে উদ্ধারকৃত খালে এক্সকেভেটর দিয়ে ভরাট হওয়া অংশের খননের কাজ শুরু করে সিটি কর্পোরেশন। জানায়, CSRS নকশা ধরে উদ্ধার করা হবে পুরো খাল, উচ্ছেদ করা হবে বাকি দখলদারদের। তবে আজও দেখা মেলেনি সাদেক অ্যাগ্রোর মালিক ইমরানের। স্থানীয়রা জানান, একসময় এই খালের স্রোতপ্রবাহ ছিল বেড়িবাঁধের মূল সড়ক পর্যন্ত। সড়ক নির্মাণের কারণে বন্ধ হয়ে যায় সেই ধারা। দখল হতে হতে ভরাট হয়ে যায় সাদেক অ্যাগ্রো পর্যন্ত। খালের স্বাভাবিক প্রবাহ যাতে চলমান থাকে সেজন্য প্রয়োজন বোধে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এক্সকাভেটর কাজ করছে। খাল স্বাভাবিকভাবে এটি যাতে প্রবাহিত হয় সেজন্য আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। খালটা হচ্ছে আরো বাম দিকে যাবে। আপনারা দেখছেন আমাদের পাশে ইউল্যাব আছে, ইউল্যাবের ভিতরে অনেকখানি জায়গা আছে। তো আমরা আস্তে আস্তে ঢুকবো। আগে আমরা এই পর্যায়ক্রমে আগে মাটিটা সরাতে হবে, কারণ শুধু মাটি সরালে হবে না, পানি যাওয়ার ব্যবস্থা দ্রুত করতে হবে। আবারও আলোচনায় ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইপসিতা। বাবার দুর্নীতির খবর ফাঁসের পর স্বজনের ওপর ক্ষোভ জানিয়েছেন ভয়েস মেসেজে। দায়ী করেছেন সৎমা ও তার সন্তানদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজ ফাঁস হয়েছে সম্প্রতি। এদিকে স্বামীর দুর্নীতির খবর ফাঁস হওয়ায় বিব্রত তার প্রথম পক্ষের স্ত্রী রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজো। সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে মানসিক অবসাদে ভুগছে পুরো পরিবার। ইপসিতা ভয়েস মেসেজে আরও বলেন, তার বাবার সম্পত্তির জন্য দ্বিতীয় স্ত্রী এসব করাচ্ছেন। 1 মিনিট পর পর মার সাথে কথা বলতেছে। আমার মা হাও মা উপরে কান্দে, আমার ভাই কান্দে, আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপু, ভালোবাসলে সে এরভাবে চিট করতো না। জানি না রে ভাই, কি করবো ভাই জানি না ভাই, আমার আর ভাল লাগে না, আর ভাল লাগে না। টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল। সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা। 2 জুলাই বিসিবির বোর্ড সভায় আলোচনা হবে বিশ্বকাপের টাইগারদের পারফরমেন্স নিয়ে। তবে দলের সাথে ফেরেননি লিটন, সৌম্য, আফিফ ও কোচিং স্টাফরা, কারণ সবাইকে 3 সপ্তাহে ছুটি দেওয়া হয়েছে। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে দাপটের সাথে বিশ্বকাপ আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য হেরে যায় টাইগাররা। তবে গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার 8 নিশ্চিত করে বাংলাদেশ।
সুপার 8-এ জায়গা করে নেয় টাইগাররা, তবে সেই দাপট ধরে রাখতে পারেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের পর ভারতের বিরুদ্ধেও পায়নি পাত্তা। পরে আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় ম্যাচে পায় হারের স্বাদ। কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জেতার কথা ছিল বা সেই অনুযায়ী পারে নাই, আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা ওটা 12 ওভার 1 বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার, এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম। একটা পর্যায়ে যায় যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না 12 ওভারের চেস, তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা। আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক, আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব। বিশ্বাস রাখেন আমাদের উপরে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। টি-20 ক্রিকেট হচ্ছে প্রদর্শনীর মতো, আসল পরীক্ষা হচ্ছে টেস্ট। তাই তো টিকে থাকার জন্য খেলতে হবে সাদা পোশাকে লাল বলের ক্রিকেট। সাকিব শান্তদের জন্য এমন পরামর্শই দিলেন স্যার ক্লাইভ লয়েড। কিংবদন্তি এই ক্রিকেটার টাইগারদের এবারের বিশ্বকাপ পারফরমেন্সে খুবই হতাশ। বলছেন ব্যাটিং সহায়ক উইকেট ছিল না সত্য, তবে এমন ব্যর্থতাও মানতে পারছেন না তিনি। বাংলাদেশ ভালো পারফর্ম করতে পারেনি, তবে করা উচিত ছিল। তাদের বেশ কজন ভালো ক্রিকেটার আছে, যেভাবে পারফর্ম করছে সেটা সত্যিই হতাশার। একটা টেস্ট খেলুড়ে দেশ হিসেবে তাদের কাছে সবাই আরো ভালো কিছু আশা করে। দ্বিতীয় সেমিফাইনালে 68 রানে ইংল্যান্ডকে হারিয়ে 2 বছর পর হারের ক্ষতে প্রলেপ দিল রোহিত শর্মার দল। ইংলিশদের বিদায় করে ফাইনালের টিকিট কাটল ভারত। বহারনে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। 23 রানে 3 উইকেট নিয়ে সেমিফাইনালে জয়ের নায়ক আকসার প্যাটেল। গায়ানায় সবশেষ টি-20 বিশ্বকাপের বদলা নিয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল ভারত। 172 রান তাড়া করতে নেমে 103-এই গুটিয়ে যায় সেমিফাইনালে আসা ইংল্যান্ড। রোহিতের 57-র পর সূর্যা কুমারের 47 আর শেষ দিকে ফিরে আসা হার্দিকের ঝড়ো 23, সব মিলে বোর্ডে 171 রানের চ্যালেঞ্জ। স্লো টার্নিং উইকেটে দাপট দেখান আদিল রশিদ ও লিভিংস্টন। তখনই আভাস ছিল ভারতের ট্রাম্প কার্ড হতে যাচ্ছে আকসার প্যাটেল, কুলদীপরা। দুজন মিলে নেন 6 উইকেট, তাতেই ভেঙে চুরমার বর্তমান চ্যাম্পিয়নদের ব্যাটিং দম্ভ। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে 2টি নতুন রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টি-20 বিশ্বকাপের নকআউট পর্বে অর্ধশতক করার নজির গড়লেন তিনি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ক্রিস গেইলের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপে 50 ছক্কা মারার কীর্তি গড়লেন তিনি। টি-20 বিশ্বকাপে গেইলের 63টি। 29 জুন ফাইনালে রোহিতও চাইবেন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2007 সালের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে টি-20 শিরোপা উঁচিয়ে ধরতে। দল হিসেবে আমাদের খুব শান্ত থাকতে হবে, কারণ মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভালো ক্রিকেট খেলা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা আক্রমণাত্মক খেলা উপহার দিতে চাই। ফ্লাইট জটিলতায় ত্রিনিদাদে 24 ঘন্টা আটকা পড়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পৌঁছাতে পারেনি ফাইনালের ভেন্যু বার্বাডোসে। সেমিফাইনালে আফগানিস্তানকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠে প্রোটিয়ারা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার 24 ঘন্টা পরও পৌঁছাতে পারেনি ফাইনালের ভেন্যুতে। 27 জুন সকালে ফ্লাইট থাকলেও ছাড়ে বিকেলে। জানানো হয় একটি বিমান নামার সময় ঝামেলা হওয়ায় বন্ধ করা হয় বার্বাডোস রানওয়ে, যে কারণে দক্ষিণ আফ্রিকা দল, আইসিসি কর্মকর্তা ও আম্পায়াররা বিমান থেকে নেমে ফেরত আসেন টার্মিনালে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। নির্বাচনের আগে প্রথম টেলিভিশন বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে কোণঠাসা প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 9টায় হয় এই বিতর্ক। ট্রাম্প 40 মিনিট 12 সেকেন্ড কথা বলেছেন, বাইডেন যুক্তি উপস্থাপন করেছেন 35 মিনিট 41 সেকেন্ড। অভিবাসন নীতি, গাজা, ইউক্রেন ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে পড়েন তোপের মুখে। ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করার পেছনে বড় কারণ বাইডেনের দুর্বল নীতি। তার অভিযোগ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় তৈরি হয়েছে। তবে প্রেসিডেন্টের সাফাই, আন্তর্জাতিক রাজনীতিতে তার নেতৃত্বেই বর্তমানে সবচেয়ে শক্তিশালী অবস্থানে যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর আগেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন 2 জন। এখন লড়াই হচ্ছে 4 নেতার, যাদের মধ্যে হেভিওয়েট প্রার্থী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান এবং বর্তমান স্পিকার বাঘের কালিবাফ। এর সাথে
যার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে পারমাণবিক মধ্যস্থতাকারী দলের প্রধান সাইদ জালিলির। রোববার ফল ঘোষণা হওয়ার কথা। গেল মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানি প্রেসিডেন্ট। তার মৃত্যুতেই আগাম নির্বাচন। আগামীকাল জাতীয় সংসদে অর্থ আইন পাশ হচ্ছে। রোববার পাশ হবে 2024-25 অর্থ বছরের বাজেট ব্যয় নির্দিষ্টকরণ বিল। পরদিন 1 জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে। ধারণা করা হচ্ছে 15% কর দিয়ে ব্যক্তি ও কোম্পানির কালো টাকা সাদা করার বিষয়ে বিস্তর সমালোচনা চললেও তা অপরিবর্তিত থাকবে। চলতি অধিবেশনের শুরুতে গত 6 জুন জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়। সে সময় ধীরে ধীরে কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে এনবিআরকে পরামর্শ দেন অর্থমন্ত্রী। একই সাথে আইন সংশোধন করে এমপিদের গাড়িতে শুল্ক আরোপের জন্য আইন মন্ত্রণালয়কে প্রস্তাব দেন। বাংলাদেশকে ঋণের তৃতীয় কিস্তি বাবদ 1.15 বিলিয়ন মার্কিন ডলার ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী তাতে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 26.5 বিলিয়ন ডলারে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংক জানায় IMF ছাড়াও দক্ষিণ কোরিয়া, বিশ্ব ব্যাংক ও ইসলামী উন্নয়ন ব্যাংক সহ বেশ কিছু উৎস থেকে আরও প্রায় 90 কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে বৃহস্পতিবার রাতে প্রায় 201 কোটি ডলারের ঋণ সহায়তা রিজার্ভে যুক্ত হয়েছে। IMF এর সাথে চুক্তি অনুযায়ী 2026 সাল পর্যন্ত 7 কিস্তিতে 470 কোটি মার্কিন ডলার ঋণ ছাড় করার কথা। অব্যাহত রাজধানীর ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, তাতে কমছে দামও। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার জানান, প্রতি ডজন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। সকালে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকায় এক দোকানিকে 3000 টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপণ্যের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালকের দাবি, বাজার তদারকির সুফল পাচ্ছেন ক্রেতা ভোক্তারা। আমরা তো নিয়মিত অভিযান করছি এবং আপনারা কিন্তু দেখেন ডিমের উপরে যখন আমরা স্পেশাল অভিযানগুলো করেছি অলরেডি কিন্তু 2 দিনের মধ্যে ডিমের দাম কিন্তু আজকে কিন্তু 145-এ নেমে এসেছে। আপনারা নিজেরাই দেখতে পেলেন এখানে কিন্তু 145 সর্বোচ্চ 150 টাকা ডজন আমরা দেখেছি। তো এবং ওনাদের কাছে কাগজপত্র আছে, মূল্য তালিকাও দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আমাদের অভিযানটা খুবই ফলপ্রসূ হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে দমকা হওয়ার শঙ্কা রয়েছে। তাই দেশের সমুদ্র বন্দরগুলোয় 3 নম্বর সতর্কতা সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। সবশেষ আবহাওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। সিলেটে গত 27 দিনের বন্যায় প্রায় 10 লাখ মানুষ বানভাসী, যাদের জন্য বরাদ্দ 12 লাখ কেজি চাল। হিসেব অনুসারে প্রত্যেক বানভাসী মাথা পিছু ত্রাণ পাবেন প্রায় 2.5 কেজি চাল। কিন্তু নির্দেশনা অনুযায়ী 10 কেজির নিচে চাল দেওয়ার নিয়ম নেই। তাই বরাদ্দকৃত ত্রাণ পাবেন মাত্র 1,20,000 মানুষ। বন্যা দুর্গতদের জন্য যা অপ্রতুল। জেলা প্রশাসনের হিসেবে সবচেয়ে বেশি 2 লাখ বন্যা আক্রান্ত ওসমানীনগর উপজেলায়। তাদের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 70,000 কেজি চাল আর 2.5 লাখ নগদ টাকা। এখন যে পানি যে বাসে সাইরে লইয়া যার আমদারে এখানে একটা বারে দেখলাও না মেম্বার চেয়ারম্যান আমাদের কোনটা দিছেই না আমি কোনটা দিছেই না। এখন পর্যন্ত আমাদের চাহিদা আরো রয়ে গেছে, যে পরিমাণ ত্রাণ আসছে এর চাইতে আমরা আরো বেশি চাহিদা রয়ে গেছে। ছেলে মেয়ে মিলে হতে পারে 50,000-এর মতো, কিন্তু ত্রাণ এসেছে শুকনা খাবার 200। এবার হচ্ছে মানুষের বেসিক নিডটা পূরণ করা হয়েছে। আর ওই সময় ত্রাণটা আসছিল অত্যাধিক। যে মানুষটা ওই সময় কন্টিনিউয়াস 1 মাস ত্রাণ পেয়েছে, সে 2 দিন ত্রাণ পেয়ে সে স্যাটিসফাইড না। এই যে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। হামাসের প্রতিরোধে প্রাণ হারালো আরও এক ইসরায়েলি সেনা। বৃহস্পতিবার রাফায় অভিযানের সময় স্নাইপারের গুলিতে নিহত হয় ওই সেনা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF। নিহত সেনার নাম ইয়াল শায়েন্স। একজন সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন 19 বছরের ওই সেনা। গাজায় আগ্রাসন শুরুর পর
এই যাবৎ হামাসের হামলায় প্রাণ হারিয়েছে 667 ইসরায়েলি সেনা, আহত 4000-এরও বেশি। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ আইন নিয়ে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। বৃহস্পতিবার তেল আবিবে বিক্ষোভে নামেন আলট্রা অর্থোডক্স ইহুদিরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে হয় সংঘর্ষ। দীর্ঘদিন ধরেই আইনটি নিয়ে চলছে বিতর্ক। মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট আলট্রা অর্থোডক্স ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে আইন প্রণয়নের নির্দেশ দিলে নতুন করে ছড়ায় ক্ষোভ। ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হওয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে নারাজ তারা। নতুন আইন কার্যকর হলে নেতানিয়াহুর জোট সরকারের বাড়তে পারে বিরোধ। রাতভর লেবাননে বিমান হামলা চালালো ইসরায়েল। দক্ষিণ লেবাননের অন্তত 2টি এলাকায় হয় হামলা। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর সামরিক স্থাপনা ছিল তাদের লক্ষ্য। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। হামলা পাল্টা হামলায় দুদেশের 550 মানুষ প্রাণ হারিয়েছেন। সম্প্রতি বেড়েছে হামলার মাত্রাও। পাল্টাপাল্টি হুমকি ধামকিতে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। রাজধানীর ইসিবি কালশি রোডে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী 2 ভাই রাহুল ও রাফি মারা গেছেন। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ সুমাত্রা ফিলিং স্টেশনের সামনে হয় এই দুর্ঘটনা। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা রাহুলকে রাত 12টা নাগাদ মৃত ঘোষণা করেন, আর রাফি মারা যান সকালে। ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রাতে 2 ভাই মোটরসাইকেল চালিয়ে ইসিবি চত্বর থেকে কালশির দিকে যাচ্ছিল। এ সময় সুমাত্রা ফিলিং স্টেশনের সামনে এলে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। কদিন ধরেই টাঙ্গাইলের কালীহাতি উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে অচলাবস্থা। সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ এনে কলম বিরতি কর্মসূচি পালন করছেন দলীয় লেখকরা। এতে ভোগান্তিতে সেবাগ্রহী তারা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা রেজিস্ট্রারের। অতিরিক্ত টাকা আদায় সহ নানা অভিযোগ সেবাগ্রহী তাদেরও। তবে বাড়তি টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মচারী। 10% জমি যদি পৌরসভা দলিল করি 1,90,000 টাকা নিকালভাবে খরচ, সারেরা আরো 20 থেকে 30,000 টাকা দিতে হয়। সহযোগী আছে আর তুরানি ধর, ওনার মাধ্যমেই টাকা পয়সা লেনদেন করে। পুরাটাই মিথ্যা কথা। কেন বলতেছে ওনারাই ভালো জানে, কেন ওনাদের কোন স্বার্থ কোন কিছু হইতেছে না। আমি টাকা নেই, আমি সরকারি ফিসটা নেই। সরকারি ফিসের বাহিরে এখানে কোনো প্রকার কোনো অবৈধ লেনদেন হয় না এবং এর এগেনস্টে আমরা রসিদ দিয়ে দিই। আমি সেটা ভালোভাবে আরও জানবো। আমি কিছুটা খবর শুনছি, শুনে এই বিষয়ে যে ধরনের পরবর্তী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমি সেটা নেব ইনশাআল্লাহ। অযত্ন আর অবহেলায় চাপা পড়ে যাচ্ছে রূপগঞ্জের ইতিহাস ঐতিহ্য। হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মুরাপাড়ার দৃষ্টিনন্দন জমিদারের প্রাসাদ। অচিরেই শুরু হবে সংরক্ষণের কাজ, আশ্বাস প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। দেশভাগের সময় জমিদার পরিবার ভারতে চলে গেলে দখল নেয় তৎকালীন সরকার। 1986 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব নেয়। বর্তমানে এখানে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের কার্যক্রম পরিচালিত হচ্ছে। 4 দশকেও হয়নি কোনো সংস্কার। পরিষ্কার করানো যায় অথবা একটু মেরামত করানো যায়, তাহলে আমার মনে হয় মানুষ দেখে আর অনেক কিছু জানতে পারবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটা সাইনবোর্ড লাগাইছে, এই সাইনবোর্ডটা পর্যন্তই তাদের দায় সারভাব। এটার আগের আদল রেখে তাহলে তো আমাদের রূপগঞ্জের মানুষের মানে সেটা অনেক বড় অর্জন হয়। ক্লাসের শ্রেণীকক্ষের জন্য ব্যবহৃত হতো, সেগুলো এখন আর আমরা ব্যবহার করছি না। যেখানে আমরা দেখছি যে স্বাভাবিক অবস্থা আছে, বিশেষ করে মূল যে জমিদার বাড়ি সেটা আমরা ব্যবহার করছি। কলেজ কর্তৃপক্ষের সাথে একটা আলোচনা করে আমরা হয়তো যতটা সম্ভব কাজ কয়েকটা বছর ভাগ করে নিয়ে করব। চাঁদপুরের ফরিদগঞ্জে ইটের পরিবর্তে রাবিশ দিয়ে সড়কে নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। এসব নিয়ে স্থানীয়দের মাঝে বাড়ছে চাপা ক্ষোভ। সংশ্লিষ্ট দপ্তরে বারবার অভিযোগ দিয়েও সুরাহা মেলেনি। সড়ক উন্নয়ন কাজে অনিয়মের বিষয়টি জানানো হলে এরই মধ্যে মৌখিকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন প্রকৌশলী। অভিযোগ মানতে নারাজ ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
অপ্রদর্শিত এবং অবৈধ সম্পদের মালিকদের বাজেটে কর ছাড় বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি আসে। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান বক্তারা। বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা না করে সরকার লুটেরা দুর্নীতিবাজদের সুবিধা দিচ্ছে। পোশাক শ্রমিক ও নিম্ন আয়ের জনগণের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ, অথচ বাজেটে সাধারণ মানুষের জন্য কোনো পরিকল্পনা নেই। দর্শক, ছুটির দিনে ঘোরাঘুরির খবর জানার চেষ্টা করব। পর্যটকদের ভিড় দর্শনীয় স্পটগুলোতে এ বিষয়ে আরো জানাতে পতেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মামুনুর রশিদ অভি। সৈকতে দর্শনার্থীদের আনন্দ উচ্ছ্বাসের খবর জানাবেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা কি সন্তুষ্ট কিনা। ইসরাত, আজকে যেহেতু ছুটির দিন, আপনি যেমনটা বলছিলেন ছুটির দিন হওয়াতে কিন্তু চট্টগ্রামের মানুষ কিন্তু একেবারে সমুদ্র সৈকতে মানুষজন আসছে এবং আসার পরে মানুষজন একেবারে উচ্ছ্বসিত। বলা যায় যে প্রত্যেকটি পয়েন্টে চট্টগ্রাম সমুদ্র সৈকতের পতেঙ্গা এলাকার প্রত্যেকটি পয়েন্টে কিন্তু মানুষজন ঘুরছেন এবং আমরা দেখেছি মূলত দুপুরের পর থেকে কিন্তু ছোট বড় নানা বয়সী মানুষ, বন্ধু বান্ধব, একেবারে পরিবার পরিজন নিয়ে মানুষজন দল বেঁধে কিন্তু চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আসছেন। যেহেতু ছুটির দিন হওয়া, অর্থাৎ অন্যান্য দিন কিন্তু মানুষজন অনেক বেশি ব্যস্ত। অন্যান্য সময়ের চেয়ে কিন্তু আজকে অনেক বেশি ভিড় নিশ্চয় দেখতে পাচ্ছেন। হাজার হাজার মানুষ কিন্তু এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসছেন, ভিড় করছেন এবং তারা তাদের মতো করে একটি সুন্দর সময় কাটাচ্ছেন। যেহেতু বিকেলের সময়টাতে অর্থাৎ দারুণ একটি দৃশ্য পাওয়া যায়, সে কারণে কিন্তু মানুষজন কিন্তু দেখছেন। এবং আমরা যদি বলি যে এবং ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে একটি অসন্তুষ্টি রয়েছে এবং বিশেষ করে যে সমস্ত এখানে দোকানপাটগুলো রয়েছে সেখানে খাবারের দামগুলো বাড়তি নিয়ে এবং বিভিন্নভাবে আসলে পর্যটকদের হেনস্থা করার একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা আসলে সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার পার্বত্যাঞ্চলের ঘোরাঘুরির খবর জানতে চাই। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শারিয়ার ইউনুস। মেঘ পাহাড় অনেকের পছন্দ, ছুটির দিনে পর্যটকদের সমাগম সেখানে কেমন দেখছেন আপনি এবং তারা কি বলছেন? ইশরাত, প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের জনপদ খাগড়াছড়ি, এখানকার একটি ব্র্যান্ডিং রয়েছে আলুটিলা রিসাঙ্গিরি বৈচিত্র্যময় খাগড়াছড়ি। অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম হচ্ছে একটি বৈচিত্র্যময় জনপদ। এই জনপদে আপনি এক এক সময় এক এক রূপ যেমন দেখতে পারবেন, তেমনি এখানকার পাহাড়, নদী, ছড়া, জিরি, ঝর্ণার একটি জনপদ। যে জনপদ সারা বছরেই পর্যটকের একটি আকর্ষণের অর্থাৎ ভ্রমণের আকর্ষণের একটি জায়গা হিসেবে পরিচিত থাকে এবং সারা বছরেই তারা পর্যটকরা এখানে ভ্রমণ করেন। আমরা যদি বলি সেটি ছুটির দিন বলেন কিংবা বিভিন্ন উৎসব পার্বণে বলেন, তাহলে পার্বত্য চট্টগ্রামের সারা বছরে কিন্তু পর্যটক থাকে। যদিও বা আজকে ছুটির দিনে আমরা সেই পর্যটক সংখ্যা কিন্তু দেখতে পেয়েছি এবং এখানকার যে আলুটিলা রয়েছে, জেলা পরিষদ পার্ক রয়েছে এবং অন্যান্য যে বিনোদনের স্পট বা বিনোদন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু পর্যটকরা ঘোরাফেরা করছেন। অপরদিকে খাগড়াছড়ির উপর দিয়ে যে সাজেক যেতে হয় সেখানেও কিন্তু আজকে বেশ সাজেকেও পর্যটকরা অনেকটা ছুটির দিন উপলক্ষে সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সেখানে অবস্থান করছেন। অর্থাৎ এই পর্যটন নগরী হিসেবে যদি বলি তাহলে পার্বত্য জনপদ বরাবরই ভ্রমণ পিপাসুদের কাছে যেমন জনপ্রিয়, তেমনি করে এখানকার স্থানীয় যে মানুষ দর্শনার্থী রয়েছে তাদের কাছেও কিন্তু এখানকার যে বিনোদন স্পটগুলো রয়েছে সেগুলো বরাবরই জনপ্রিয়। যদিও একটি কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে যদিও বা এখন পাহাড় ভ্রমণের একটি মানে সিজন নয়, অর্থাৎ ট্যুরিজমের যে সিজন সেটি এখন কিন্তু অফ সিজন হিসেবে আমরা জানতে পেরেছি পর্যটন সংশ্লিষ্টদের কাছ থেকে। তার মধ্যেও এখানকার যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকরা ভ্রমণ করছেন। অর্থাৎ সিজন যদি বলি তাহলে মানে পিক সিজন বা অফ সিজন কোনোটাই কিন্তু বাদ নেই। অর্থাৎ সারা বছরেই এখানকার বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকরা ভ্রমণ করেন এবং ঘোরাফেরা করেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানকার দর্শনীয় যে স্থানগুলো রয়েছে সেখানকার দর্শনীয় স্থান ছাড়াও যদি বলি এখানকার যে সবুজ আচ্ছাদিত যে জনপদ, আঁকা বাঁকা সরপিল যে পিচ ডালা সড়ক এবং ইউনুস, ধন্যবাদ আপনাকে।
ভারী বৃষ্টি আর তীব্র বাতাসে ধসে পড়ল দিল্লি আন্তর্জাতিক এয়ারপোর্টের ছাদ। শুক্রবারের এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একজন, বাতিল হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট। কর্তৃপক্ষ জানায় দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1-এর উড্ডয়ন এলাকার একটি অংশের ছাদ ধসে পড়ে। ফলে স্থানীয় সময় সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত অংশে বন্ধ রাখা হয় বিমান চলাচল। ভিডিও ফুটেজে দেখা যায় ধসে পড়ার আগে ভারী বর্ষণের কারণে ছাদের বেশ কিছু অংশে ফাটল দেখা যায়। ধসে পড়া কলামের নিচে চাপা পড়ে একাধিক গাড়ি। ব্যর্থ হলো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা। লক্ষ্যে আঘাত হানার আগেই আকাশে বিস্ফোরিত হয় মিসাইলটি, এমন দাবি দক্ষিণ কোরিয়ার। শুক্রবার একটি ভিডিও ফুটেজে প্রকাশ করে সিউল। দেখা যায় মিসাইলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্দিষ্ট গতিপথের বাইরে চলে গেছে। থার্মাল অবজারভেশন ডিভাইসের মাধ্যমে ধারণ করা হয় ওই ভিডিওটি। এর আগে মিসাইল পরীক্ষা সফল দাবি করেছিল পিয়ংইয়ং। সলিড ফুয়েল চালিত মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছিল তারা। মহাকাশে একটি রুশ স্যাটেলাইট ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। বৃহস্পতিবার এই তথ্য জানায় মার্কিন মহাকাশ সংস্থা নাসা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছেই কক্ষপথে হয় এই দুর্ঘটনা। ফলে বোর্ডে থাকা নভোচারীরা নিজ নিজ মহাকাশযানে আশ্রয় নিতে বাধ্য হন। প্রায় ঘণ্টা খানেক তাদের সেখানে অবস্থান করতে হয়েছে। পৃথিবী পর্যবেক্ষণের জন্য 2022 সালে স্যাটেলাইটটি মহাকাশের কক্ষপথে বসানো হয়, তবে এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। বিকেলে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই তার কন্যা দেশের উন্নয়নে সামিল হয়েছেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা করেছে ইসকন। ঢাকার স্বামীবাগ মন্দিরে সাংবাদিকদের সাথে হয় এই মতবিনিময় সভা। 7 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হবে। এই 9 দিনে ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালন করবেন তারা। এই উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন, ধর্মীয় নাটক সহ নানা আয়োজন রাখা হয়েছে। এবারে রথযাত্রায় 3 লাখ নারী পুরুষের সমাগম ঘটতে পারে। ইসকনের সভাপতি সত্যরঞ্জন বারোই বলেন, উৎসব মুখর পরিবেশে হবে রথযাত্রা। নিরাপত্তায় থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। দেশের অন্তত 1.5 কোটি প্রবীণ ও সিনিয়র সিটিজেনের জন্য নেই অভিজ্ঞ চিকিৎসক। সবশেষ আদমশুমারি অনুসারে অন্তত 9% মানুষ এখন বৃদ্ধ। গড় আয়ুর সাথে বাড়ছে প্রবীণদের সংখ্যাও। কিন্তু চিকিৎসক দূরে থাক, দেশে এখনও বয়স্ক চিকিৎসাবিদ্যা বা জেরিয়াট্রিক কোর্স পড়ারই সুযোগ নেই। উন্নত বিশ্ব তো বটেই, প্রতিবেশী ভারতেও বয়স্ক চিকিৎসাবিদ্যা পড়ার সুযোগ আছে। গবেষকরা বলছেন 2040 সালে জনসংখ্যার প্রায় 1/3 থাকবেন বৃদ্ধ। তাই স্বাস্থ্য সুরক্ষায় এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। অর্থনীতিতে বাড়ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান। প্রান্তিক মানুষের তৈরি পণ্য এখন শুধু দেশেই নয়, জয় করছে বিশ্ববাজার। পণ্যের গুণগত মানের বিবেচনায় জনপ্রিয়তা কুড়িয়েছে দেশীয় কয়েকটি ব্র্যান্ডও। রাজধানীতে শুরু হওয়া হস্তশিল্প মেলায় তাই বাড়ছে দর্শনার্থীদের আগ্রহ। মেলায় পণ্য নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড হুর। তাদের নজর কাড়া পোশাকের দিকেই দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। ক্রেতাদের আস্থা, নতুনত্ব আর আধুনিকতায় দিন দিন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাচ্ছে এই ব্র্যান্ডের পোশাক। আমরা নকশি দিয়ে জুতো তৈরি করছি, মানি ব্যাগ তৈরি করছি, শোপিস তৈরি করছি। আসার পরে দেখলাম আর কি না, এখন অনেক কিছু আছে নতুন, যেগুলো আমরা আগে ভাবিনি। আমরা ক্রেতাদেরকে মানসম্মত প্রোডাক্ট দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ এখানে ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। প্রত্যেক ক্ষেত্রে যেন আমার দেশি পণ্য ক্রয় করবো, দেশি টাকা দেশেই থাকবে। সাধারণত আমরা গার্মেন্টসের উপর নির্ভর, আর 3-4টা পণ্য আমাদের এক্সপোর্ট হয়। হ্যান্ডিক্রাফটে আমাদের পণ্যের এক্সপোর্টের পরিমাণ কম। আমরা চাচ্ছি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে।
ইসরায়েলের হাইফা বন্দর ও লোহিত সাগরের জাহাজে হামলা করেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারে। লোহিত সাগরে মালবাহী জাহাজে নির্ভুল ও সরাসরি আঘাতের দাবি করে হুতি। হামলায় ক্ষতিগ্রস্ত হয় সি জয় নামের মাল্টার পতাকাবাহী জাহাজ। পাশাপাশি ইসরায়েলের হাইফা বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে গোষ্ঠীটি। ইরাকের ইসলামিক রেসিস্ট্যান্সের সাথে যৌথ অভিযানে এই হামলা চালায় হুতি। গাজায় আগ্রাসন শুরুর পর এই সমুদ্রপথে হামলার শিকার 60টিরও বেশি জাহাজ। আমাদের সশস্ত্র বাহিনী 2টি অভিযান পরিচালনা করেছে। মিসাইল হামলা করা হয়েছে হাইফা বন্দরে, যা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আরেক অভিযানে লোহিত সাগরে একটি মালবাহী জাহাজকে টার্গেট করা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, এখানেও নির্ভুলভাবে সরাসরি আঘাত হানা হয়েছে। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন কেমার রোচ। অভিজ্ঞ এই পেসারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা জেরেমি লুইস। কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় হাঁটুতে চোট পান রোচ। সেই চোট কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে জানিয়েছে CWI। তাই ইংলিশদের বিপক্ষে তাকে পাচ্ছে না দল। ইনফর্ম রোচের ছিটকে যাওয়াটাই তাই ক্যারিবিয়ানদের জন্য বড় ধাক্কা। লর্ডসে আগামী 10 জুলাই শুরু হবে সিরিজ। এরপর 18 জুলাই ট্রেন্ট ব্রিজ এবং 26 জুলাই শুরু হবে এজবাস্টন টেস্ট। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।